হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা আলোচনা করব আমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের ইউনিট 3 ডিসি মোটর। আমাদের যে আপকামিং সেমিস্টার এক্সামিনেশন আসতে চলেছে তাতে কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে কোন বিষয়গুলোর ওপর বেশি জোর দিতে হবে। আমি অরিত্রাস চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং এইচওডি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমরা শুরু করি আমাদের এই ব্রিফ ডিসকাশন। তো শুরুতেই যেটা আমাদের জানার দরকার, ডিসি মোটরের প্রিন্সিপাল অফ অপারেশন। এটা তোমরা অনেকেই জানো বা সবাই জানো যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে একটি ফোর্স তৈরি হয় এবং যার জন্য সেটার মধ্যে একটা টর্ক জেনারেট করে এবং সেটি ঘুরতে থাকে। এটাকে বলা হয় কি লরেন্স ফোর্স। তাই এটা একটা বেসিক জিনিস, এটা সবাই দেখে নিও, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে যে লরেন্স ফোর্স বলতে কী বোঝায়, তার অপশানগুলো, এবং তখন এটাকে কিন্তু জাস্টিফিকেশনও এর করতে হবে। এবং এখানে দেখো যে ডিরেকশানটা যেটা ডিপেন্ড করে ডিসি মোটরে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী। তো এটা নিয়ে একটুখানি তোমরা দেখে নেবে। তারপরে আমরা আসছি আমাদের পরবর্তী টপিক, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা আগেও আমি আলোচনা করেছি, তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরপরে একই রকমভাবে জেনারেটর অ্যাকশান এবং মোটর অ্যাকশানের মধ্যে যে কম্প্যারিজন, এটাও আমরা প্রথম যে চ্যাপ্টার জেনারেল ইন্ট্রোডাকশন অফ রোটেটিং মেশিন সেখানেই আমরা বলেছি। তো সেখান থেকেই এটা তোমরা পড়ে নিও বা এখান থেকেও দেখতে পারো যে দুজনের মধ্যে, জেনারেটর এবং মোটরের মধ্যে কী কম্প্যারিজন আছে, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মোটর মোড এবং জেনারেটর মোডের দুটো ছবির মাধ্যমে বোঝানো হয়েছে যে কীভাবে এটি কাজ করে। এবারে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ কী? ব্যাক ইএমএফ বলতে আমরা বোঝাই যে আমরা মোটরে যখন একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তখন কি হচ্ছে, মোটরের মধ্যে যে আর্মেচার আছে তার মধ্যে দিয়ে যখনই কারেন্ট ক্যারি করছে বা কারেন্ট ফ্লো করছে এবং সেটি দুটি পোল বা চারটি পোল বা ইভেন নাম্বার অফ পোলের মধ্যে থাকার জন্য লরেন্স ফোর্স ওতে তৈরি হচ্ছে এবং সেটি ঘুরতে শুরু করছে। যখনই আর্মেচার ঘুরছে তখনই আর্মেচার কী করছে, আবার ফ্লাক্স কাট করছে। কোথায় ফ্লাক্স কাট করছে? কোন ফ্লাক্স কাট করছে? যে নর্থ সাউথ পোলের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো রয়েছে সেগুলোকে কাট করছে। তাহলে অ্যাকর্ডিং টু জেনারেটর অ্যাকশান, জেনারেটরও যেরকম আমরা দেখেছিলাম যে মেকানিক্যালি ঘোরানোর জন্য ফ্লাক্স কাট করে, ঠিক সেরকমভাবে মোটরও কী হচ্ছে, আমি মোটরকে ঘোরাচ্ছি অ্যাকর্ডিং টু লরেন্স ফোর্স, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী তার ডিরেকশান হচ্ছে, কিন্তু যেই এ ঘুরছে সঙ্গে সঙ্গে জেনারেটর অ্যাকশানের জন্য এর ভেতরেও একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে, যেটা সাপ্লাই ভোল্টেজকে কী করছে, অপোজ করছে লেঞ্জের সূত্র অনুযায়ী। তাই জন্য এটাকে আমরা ব্যাক ইএমএফ বলছি। এই ব্যাক ইএমএফের সিগনিফিকেন্স বা প্রয়োজনীয়তাটা কী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমরা খুব ভালো করে পড়বে। যে ব্যাক ইএমএফের ওপর ডিপেন্ড করে মোটরের স্পিড। যদি ব্যাক ইএমএফ, যদি এই যে স্পিডটা, যদি স্পিড বাড়ে তাহলে কী হবে, আমার ব্যাক ইএমএফের ভ্যালু কিন্তু বাড়বে। আবার যদি স্পিড কমে তাহলে ব্যাক ইএমএফের ভ্যালুও কমবে। তাহলে এই সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেটাই এখানে বলা হয়েছে। এটি হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন, যে আমরা এই ব্যাক ইএমএফ ইকুয়ালস টু কী পাবো, ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইএআরএ বা আইএআরএ ইকুয়ালস টু ভি মাইনাস ইবি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এখানে আমরা যদি কার্চফস কারেন্ট লকে ব্যবহার করি, ক্ষমা করবেন, কার্চফ ভোল্টেজ লকে যদি আমরা ব্যবহার করি, যেহেতু এটার সিরিজ সার্কিট, তাহলে কি দেখতে পাবো যে ইবি বিকে কী করছে, আমার অপোজ করছে। ভিকে সবসময় কিন্তু ইবি অপোজ করছে, কারণ ভি হচ্ছে কজ, ইবি হচ্ছে এফেক্ট। এই জন্য আমাদের যে সূত্রটা সেটা দেখো কি হচ্ছে, আইএআরএ ইকুয়ালস টু ভি মাইনাস ইবি। তো এটাও ভালো করে দেখবে যে ব্যাক ইএমএফ বলতে কী বোঝায়।
এবং এটা হচ্ছে কি, এরপরে আমরা দেখব কি যে if phi is the flux density in the field and z is the number of conductor, n is the rpm of the motor, and p is the number of poles and a is the number of parallel path in the armature winding, then as per principle of DC generator we can write eb equals to phi zn p by 60a। মানে আমরা কিন্তু ঠিক জেনারেটরের যে ইএমএফ ইকুয়েশন দেখেছিলাম eg ইকুয়ালস টু phi zn p by 60a, মোটরের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, eb ইকুয়ালস টুও কিন্তু আমরা একই বিষয়কে লিখব। এর কারণ কি, কারণ ইজি জেনারেটরে যেভাবে তৈরি হয়েছে ইবিও কিন্তু মোটরে একইভাবে তৈরি হয়েছে ডিউ টু জেনারেটর অ্যাকশন। শুধুমাত্র যেহেতু ইবির ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজের অপোজিট দিকে তৈরি হয়েছে সেই জন্য এটাকে আমরা কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ বলেছি। কিন্তু এটা যেভাবে তৈরি হয়েছে সেটাও কি করেছে, জেনারেটরের ক্ষেত্রেও ফ্লাক্স কাট করে ভোল্টেজ তৈরি হয়েছিল এবং মোটরের ক্ষেত্রেও কিন্তু ইবি একইভাবে তৈরি হয়েছে, বা জেনারেটরের যেভাবে জেনারেটেড ইএমএফ ইজি তৈরি হয়েছে মোটরেও কিন্তু ইবি একইভাবে তৈরি হয়েছে। তো এই বিষয়টাই এখানে আছে যে এই যে সিগনিফিকেন্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডিসি জেনারেটরকে আমরা কিভাবে ঘোরাই, আমরা প্রাইম মুভার দিয়ে ঘোরাই বা একটা মেকানিক্যালি ফোর্স দিয়ে ঘোরাই, কিন্তু মোটর তো সেভাবে ঘোরে না। মোটর কিভাবে ঘোরে, মোটরের মধ্যে যখন আমরা সাপ্লাই ভোল্টেজ দিই তখন মোটর ঘুরতে শুরু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই ব্যাক ইএমএফ সবসময় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ দ্য মোটর। কারণ কি, আমরা এখানে ইকুয়েশন দেখেছি যে ইবি ইকুয়ালস টু phi n z p by 60 ইন্টু এ। এন মানে কি, স্পিড ইন আরপিএম। তার মানে ইবি যত বাড়বে এন তত বাড়বে, বা এন যত বাড়বে ইবিও কিন্তু তত বাড়বে। তার মানে এবার ইবিটা আবার কার উপর ডিপেন্ডেন্ট, সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। এখানে আমরা যেটা বলছিলাম যে সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ, দ্য ম্যাগনিটিউড অফ ব্যাক ইএমএফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড অফ দ্য মোটর। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড কনসিডার দ্য লোড অন ডিসি মোটর ইজ সাডেনলি রিডিউস। যদি একটা মোটরের মধ্যে হঠাৎ করে লোড কমে যায় তখন কি হবে, ইন দিস কেস রিকোয়ার্ড টর্ক উইল বি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য কারেন্ট টর্ক। টর্ক কিন্তু সঙ্গে সঙ্গে আমার কমে যাবে। টর্ক কার উপর ডিপেন্ড করে, লোডের উপর। লোড যত বাড়বে লোড টর্ক বাড়বে। তাহলে টর্ক বাড়লে কি হবে, আমার স্পিড সবসময় বাড়তে থাকবে। টর্ক যদি কমে তাহলে স্পিড বাড়তে থাকবে, কারণ টর্কের সঙ্গে স্পিডের ইকুয়েশন বা রিলেশন কি, ইনভার্সলি প্রপোর্শনাল। যখন মোটরটা স্থির থেকে গতিশীল হচ্ছে, যখন জাড্ডের পরিবর্তন হচ্ছে, ইনার্শিয়ার পরিবর্তন হচ্ছে, এই সময় টর্কের প্রয়োজনটা বেশি, টর্ক তত বেশি লাগবে। যদি আমরা গাড়ির ক্ষেত্রে ভাবি, গাড়ির যেরকম অনেকগুলো গিয়ার আছে, ফার্স্ট গিয়ারে সব থেকে বেশি টর্ক থাকে। কারণ কি, ফার্স্ট গিয়ারে সে কী হচ্ছে, স্ট্যাটিক থেকে ডাইনামিক যাচ্ছে। যত বেশি স্পিড বাড়বে তত কিন্তু আমার টর্ক কম লাগবে। কারণ একটা গতিশীল বস্তুকে আরও গতিশীল করার জন্য যে ইনার্শিয়ার পরিবর্তনের দরকার বা জাড্ডের পরিবর্তনের দরকার, একটি স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য তার থেকে অনেক বেশি ইনার্শিয়ার প্রয়োজন। কারণ ফ্রিকশানকে অনেক বেশি পরিমাণে রিডিউস করতে হয়। এটি একদম বেসিক ফিজিক্সের জিনিস একটি। তো সেটাই বলছে, স্পিড অফ দ্য মোটর উইল স্টার্ট ইনক্রিজ ডিউ টু দ্য এক্সেসিভ টর্ক, হ্যান্স বিং প্রপোর্শনাল টু দ্য স্পিড, ম্যাগনিটিউড অফ দ্য ব্যাক ইএমএফ উইল অলসো ইনক্রিজ। তাহলে কী হচ্ছে, আমার যখনই আমার স্পিডটা বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি ব্যাক ইএমএফ বেড়ে যাচ্ছে। আবার যখন লোডকে আমি বাড়িয়ে দিচ্ছি, লোড বাড়িয়ে দিলে টর্ক বাড়ছে, টর্ক বাড়া মানে কি, স্পিড কমা, স্পিড কমা মানে কি আবার ব্যাক ইএমএফটাও আমার কমে যাচ্ছে। তার মানে কি, লোডের সঙ্গে সঙ্গে টর্ক রেগুলেট করছে, তার সঙ্গে স্পিড এবং তার সঙ্গে ব্যাক ইএমএফ। এটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ ব্যাক ইএমএফ। ভোল্টেজ ইকুয়েশান, ভোল্টেজ ইকুয়েশানটাও খুব গুরুত্বপূর্ণ। যে আমরা যেভাবে বললাম অ্যাকচুয়ালি বি ইকুয়ালস টু ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ, এটাই হচ্ছে ভোল্টেজ ইকুয়েশান। তো এটা একটুখানি তোমরা দেখে নেবে। যদি আমরা ভোল্টেজ ইকুয়ালস টু পাই সেক্ষেত্রে আমরা ইবি প্লাস আইআরএ পাবো। ইবি ইকুয়ালস টু যদি ভি মাইনাস আইআরএ হয়
তাহলে ভি ইকুয়ালস টু ইবি প্লাস আইআরএ। তাহলে এটা আমরা কোন রুলকে কাজে লাগিয়ে পাচ্ছি? আমরা যদি কারচফস ভোল্টেজ লকে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা এটি পাচ্ছি, কারণ আমরা মোটরের যে আর্মেচার সার্কিট সেটা কিন্তু একটা সিরিজ সার্কিট, আর্মেচারের সঙ্গে যে লোড কানেক্টেড রয়েছে সেটা সিরিজে কানেক্টেড রয়েছে। তাহলে এটাখানে আমরা কি করব? সিরিজ সার্কিটে আমরা সবসময় কারচফস ভোল্টেজ লকে অ্যানালাইজ করব। স্পিড ইকুয়েশন, এই স্পিড ইকুয়েশনটাও দেখো তোমরা, এখানে কিন্তু স্পিড ইকুয়েশন জানার জন্য আমার আলাদা করে স্পিড ইকুয়েশন মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা যে জানি যে ইবি ইকুয়ালস টু এন পি ফাই জেড বাই 60A, এখান থেকেই ডাইরেক্ট আমরা স্পিড ইকুয়েশনটা পাবো। এখান থেকেই আমরা স্পিড পাবো এন ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ ইন্টু বাই কে ইন্টু ফাই। তার মানে কি কেটা একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা বলতে পারি এন প্রপোর্শনাল টু ভি মাইনাস আইআরএ বাই ইবি, মানে ইবি বাড়লে স্পিড বাড়বে এবং ফ্লাক্স বাড়লে, ম্যাগনেটিক ফিল্ড বাড়লে কী হবে? আমার স্পিড কম হবে। স্পিড কন্ট্রোল মেথডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। কীভাবে স্পিড কন্ট্রোল করা যায়? মূলত তিনটি মেথড। একটা হচ্ছে কি যে সাপ্লাই ভোল্টেজকে ভ্যারি করে, একটা হচ্ছে কি ফ্লাক্সকে ভ্যারি করে, আর ফ্লাক্সকে ভ্যারি করাতে গেলে কি করতে হবে? আমার ফিল্ড কারেন্টকে ভ্যারি করাতে হবে। আর একটা কি আর্মেচার ভোল্টেজকে কন্ট্রোল করে বা আর্মেচার রেজিস্ট্যান্সকে ভ্যারি করিয়ে। তাহলে এই তিনটাকে ভ্যারি করিয়ে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো। স্পিড কন্ট্রোল মেথড কিন্তু সবাই খুব ভালো করে দেখো, আলাদা আলাদা মোটরের ক্ষেত্রে কিভাবে করা হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল মানে কি? আর্মেচারের সঙ্গে আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি, যেটা কি করছে? আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল করছে। সিরিজের ক্ষেত্রে একরকম, শান্টের ক্ষেত্রে একরকম। এইভাবে আমরা স্পিডকে কন্ট্রোল করছি। আর্মেচার রেজিস্ট্যান্স কন্ট্রোল হলে কী হবে? আর্মেচার কারেন্ট কন্ট্রোল হবে, আর্মেচার কারেন্ট কন্ট্রোল হলে স্পিড কন্ট্রোল হবে। ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, যদি আমরা ফ্লাক্সকে কমাই, ফ্লাক্স কমলে কী হবে? স্পিড বাড়বে, কারণ আমরা দেখেছি এন ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ বাই কে ইন্টু ফাই, একটু আগে আমরা ইকুয়েশানে দেখেছি। আমরা যদি ইকুয়েশানটাকে আরেকবার দেখি, তোমরা দেখতে পাবে যে ইকুয়েশানে আমরা কি দেখেছি? স্পিড ইকুয়েশন এন ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ বাই কে ইন্টু ফাই। তাহলে ফ্লাক্স যদি কন্ট্রোল করতে পারি আমরা, তাহলে স্পিড কন্ট্রোল হবে। কীভাবে হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ফিল্ড কারেন্ট বাড়লে স্পিড আমার কমবে, ফিল্ড কারেন্ট কমলে স্পিড বাড়বে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে সবাই দেখো এবং পড়ো, এটা পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো এটাই এখানে লেখা আছে। এবার হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, এটার আরেকটি নাম আছে ওয়ার্ড লিওনার্ড মেথড। অনেক সময় পরীক্ষায় আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল না বলে কিন্তু ওয়ার্ড লিওনার্ড মেথডে বলা হয়। এটাতে কি করা হয়? একটি সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরের স্পিড কন্ট্রোল করা হবে, যার সঙ্গে একটা সেট আপকে কানেক্ট করা থাকবে, যে সেট আপের মধ্যে একটা প্রাইম মুভার হিসেবে কাজ করবে কি একটা এসি মোটর, যেটা 3 ফেজ সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড থাকবে এবং যার সঙ্গে এটি ডিসি জেনারেটর কানেক্টেড হবে, যে ডিসি জেনারেটরটাও কি আমার একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। তাহলে এই ডিসি জেনারেটরের যদি আমি ফিল্ডকে কন্ট্রোল করি, ফ্লাক্সকে বাড়াই বা কমাই, তাহলে ডিসি জেনারেটরের ভোল্টেজটা বাড়বে বা কমবে। আর এটা একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকবে ডিসি জেনারেটর, যেটা কে ঘোরাবে? এসি মোটরটা ঘোরাবে। তার মানে কি এক্ষেত্রে এসি মোটর হচ্ছে একটা প্রাইম মুভারের কাজ করছে। এবার ডিসি জেনারেটরটা যখন একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে এবং যখন আমি তার ফ্লাক্সকে কন্ট্রোল করছি, তাহলে ভোল্টেজটাও কন্ট্রোল হবে, মানে ইনডিউসড ইএমএফটা। সেই ভোল্টেজটা কি আমি কোথায় সাপ্লাই দিচ্ছি? ডিসি মোটরে। তাহলে ডিসি মোটরে একটা ভোল্টেজ সাপ্লাই দিলে ডিসি মোটরটা ঘুরবে। এবারে যদি আমি ভোল্টেজ কন্ট্রোল করতে চাই, ভোল্টেজ কন্ট্রোল মানে কীভাবে ভোল্টেজ কন্ট্রোল করব? মানে আমরা ডিসি মোটরের সাপ্লাই ভোল্টেজকে বাড়াবো। কীভাবে বাড়াবো? ডিসি মোটর তো একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে শুরু করেছে, তাহলে আমার যদি এই ডিসি জেনারেটরের ফ্লাক্সকে বাড়াই, তাহলে ডিসি জেনারেটরের ইনডিউসড ইএমএফ বাড়বে এবং সাপ্লাই ভোল্টেজ টু দ্য ডিসি মোটর এটাও বাড়বে, তাহলে আস্তে আস্তে স্পিডটাও বাড়বে। এবারে একটা সময় পর আমি আর ভোল্টেজকে বাড়াতে পারবো না, যখন ডিসি জেনারেটরের ফ্লাক্স স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে,
তাহলে তারপর আমায় কী করতে হবে, তারপর যদি আমি ডিসি মোটরের স্পিডকে আরও বাড়াতে চাই তখন আমাকে ডিসি মোটর যেটা কানেক্ট করা হয়েছে, যেটা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর, তার যে ফিল্ড কানেকশান আছে, ফিল্ড কারেন্টকে আমায় কমাতে হবে। ফিল্ড কারেন্ট কমলে কী হবে, এর স্পিড আরও বাড়বে। মানে এই মেথডের সাহায্যে আমরা একটা ওয়াইড রেঞ্জে স্পিড কন্ট্রোল করতে পারবো, যেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড লিওনার্ড মেথড। 1871-এ ওয়ার্ড অ্যান্ড লিওনার্ড, দুজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট, তারা এই মেথডটা ডেভেলপ করেছিল। সেটা এখানে লেখা আছে, এমজি সেট মানে মোটর জেনারেটর সেট। এই যে ওয়ার্ড লিওনার্ড মেথডের অ্যাডভান্টেজ কী কী আছে, আমরা একটা ওয়াইড রেঞ্জে স্পিড কন্ট্রোল করতে পারি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে, আর কি খুব স্মুথ স্পিড কন্ট্রোল হয়। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ মানে কি, যদি দেখা যায় যে এর মধ্যে একটা মেশিন খারাপ হয়ে গেল, তাহলে পুরো সেট আপটা বন্ধ করতে হবে। এটা অনেক বেশি এরিয়া লাগে, এবং এখানে যেহেতু তিনটেই রোটিং মেশিন একসঙ্গে ঘুরছে, তাহলে এখানে প্রচুর পরিমাণে ফ্রিকশনাল লস হয় এবং নয়েজ তৈরি হয়। এবং এতটা মেকানিক্যাল ডিভাইস কানেক্টেড থাকার জন্য, কাপলিং এই সমস্ত থাকার জন্য, এর এই লসগুলো হওয়ার জন্য, মানে উইন্ডেজ লস, ফ্রিকশনাল লস হওয়ার জন্য এর এফিসিয়েন্সিও কিন্তু কম হয়। আর তিনখানা মেশিন একটা সিস্টেমে যখনই আমি ইউজ করছি, তখন এটা অবভিয়াসলি কস্টলি হয়। এবার টর্ক বলতে আমরা কি বুঝি, টর্ক বলতে আমরা বুঝি ফোর্স ইনটু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তো আমরা এখান থেকে যেটা খুব ইম্পর্টেন্ট, যে আর্মেচার টর্ক, একটা ডিসি মোটরের আর্মেচার টর্ক কী হয় খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে, আর্মেচার টর্ক ইকুয়েশন। এবং এই আর্মেচার টর্ক ইকুয়েশন কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা আর্মেচার টর্ক ইকুয়েশন দেখব। কি করব আমরা কিছুই করব না, আমরা বেসিক্যালি যে একটা মোটরের মধ্যে যে আউটপুটটা হয়, মোটরের আউটপুটটা কি ইলেকট্রিক্যাল আউটপুট, এবং মোটরের ইনপুটটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনপুট, এবং আউটপুটটা হচ্ছে কীরকম আউটপুট, মোটরের আউটপুটটা হচ্ছে মেকানিক্যাল আউটপুট। তাহলে আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা কি, টর্ক ইনটু আমার ওমেগা, মানে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, টি ইন্টু ওমেগা ইকুয়ালস টু কি ইলেকট্রিক্যাল, যেটা আমার ইনপুট কি ইভি ইন্টু আইএ। তাহলে টি ইন্টু ওমেগা ইকুয়ালস টু ইভি ইন্টু আইএ। ইভি মানে কি ব্যাক ইএমএফ, আইএ মানে হচ্ছে সাপ্লাই কারেন্ট, আর্মেচার কারেন্ট। তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে আমরা কি পাবো, টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইড টু দ্য আর্মেচার ইকুয়ালস টু মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বাই দ্য আর্মেচার অ্যান্ড লস ডিউ টু দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। এটা তো অ্যাকচুয়ালি আমার আউটপুট ইকুয়ালস টু ইনপুট ইকুয়ালস টু আউটপুট প্লাস লসেস। তাহলে আমি ওই যে দুটো কথা বললাম, মেকানিক্যাল পাওয়ার আউটপুট এবং ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট, এই দুটোকে যদি আমি একসঙ্গে তুলনা করি, এই যে পিএম ইকুয়ালস টু ইভি ইন্টু আইএ, এটা অ্যাকচুয়ালি এফবি না, এটা ইভি হবে। তো আর এখানে দেখো পিএম ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে এই দুটোকে যদি আমরা তুলনা করি, আমরা টর্ক ইকুয়েশনটা পাবো। এই টর্ক ইকুয়েশনটা কিন্তু ভালো করে সবাই দেখবে, পরীক্ষার জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং প্রথমে কোথায় টর্ক তৈরি হবে, আর্মেচারে টর্ক তৈরি হবে, এবং আর্মেচার ঘোরার সঙ্গে সঙ্গে আমার মোটরের শ্যাফটও ঘুরতে শুরু করবে। তাহলে আমরা আর্মেচার টর্ক থেকে আমরা কিন্তু শ্যাফট টর্কটাও বার করতে পারবো। তো এবারে আমরা আসছি ক্যারেক্টারিস্টিক্স, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডিসি সিরিজ মোটর, শান্ট মোটর এবং কম্পাউন্ড মোটর, এই তিন রকম মোটরের যে ক্যারেক্টারিস্টিক্স হয়, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী রকমের ক্যারেক্টারিস্টিক্স হয়, ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এবং মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো পাই, ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা পাবো যে আর্মেচার কারেন্ট ভার্সেস স্পিড, আর্মেচার কারেন্ট ভার্সেস টর্ক, এই দুটোকে আমরা বলছি ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং টর্ক ভার্সেস স্পিড এটাকে আমরা বলছি মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে আমরা ডিসি সিরিজ মোটরে দেখছি টর্ক ভার্সেস আর্মেচার কারেন্ট, প্যারাবোলিক নেচারের হবে এটা।
এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি আমরা জানি টর্ক ইকুয়েশন ইকুয়ালস টু টি প্রপোর্শনাল টু ফাই ইন্টু IA। তাহলে সিরিজ মোটরের ক্ষেত্রে ফাই প্রপোর্শনাল টু আই, তাহলে টি প্রপোর্শনাল টু IA স্কোয়ার, মানে কারেন্টের সঙ্গে স্কোয়ারে টর্ক বাড়বে, তাই এটা প্যারাবোলিক নেচারের হবে। একই রকমভাবে আমরা যদি পরেরটায় যাই, এটা হচ্ছে আমার স্পিড ভার্সেস আর্মেচার কারেন্ট। সিরিজ মোটরের স্পিড বাড়লে কি হবে, আর্মেচার কারেন্ট যত বেশি বাড়বে, আমরা জানি কি এন প্রপোর্শনাল টু ভি মাইনাস IR বাই ফাই, যদি কি এটাকে কনস্ট্যান্ট আমি ধরে নিয়েছি, তাহলে ভি মাইনাস IR, IA বাড়া মানে কি, IA বাড়া মানে ভি মাইনাস IR যেটা ইবি বাই ফাই, ইবির ভ্যালু কমা মানে কি স্পিড কমা, তাহলে কারেন্ট বাড়লে স্পিড আমার কমবে ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে। এটা হচ্ছে স্পিড ভার্সেস টর্ক। এক কথায় টর্ক যখন বেশি স্পিড তখন কম, টর্ক যখন কম স্পিড তখন বেশি, তাহলে এটাও একটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স হবে। একই রকমভাবে আমরা শান্ট মোটরের ক্ষেত্রেও আমরা ক্যারেক্টারিস্টিক্স পাবো, যেটা স্ট্রেট লাইন হবে। কোন ক্যারেক্টারিস্টিক্সটা, টর্ক এবং আর্মেচার কারেন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স। স্পিড এবং আর্মেচার কারেন্টের মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা প্র্যাকটিক্যালি এটা কারেন্ট চেঞ্জের সঙ্গে সঙ্গে স্পিড চেঞ্জ হবে না, কারণ এটা কনস্ট্যান্ট স্পিড মোটর। তবে লোড চেঞ্জ হলে স্পিড একটু নিচের দিকে ডাউনওয়ার্ডস হবে, সেই জন্য ডটেড লাইন দিয়ে এটা দেখানো হয়েছে। এটাও ভালো করে সবাই দেখবে। এটা স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু কনস্ট্যান্ট স্পিড মোটর তাই এটার আমি লোড তো বেশি বাড়াতে পারবো না, কনস্ট্যান্ট লোডেও থাকবে এটা, তাই কিন্তু এর স্পিড খুব বেশি চেঞ্জ হবে না। একই রকমভাবে লোড ডাউনওয়ার্ডস হলে, লোড একটু বাড়লে তখন কিন্তু স্পিড একটু ডাউনওয়ার্ডস হবে। বেশি লোড বাড়িয়ে দিলেই কিন্তু শান্ট মোটর বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কম্পাউন্ড মোটর দু রকমের হয়, একটা হচ্ছে কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর, আর একটি হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর। কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর মানে কি, যখন সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড দুজনের কারেন্ট একসঙ্গে যোগ হচ্ছে, সেটাকে আমরা বলছি কি কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর। আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর মানে কি, যখন সিরিজ ফিল্ডের মধ্যে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটাকে শান্ট ফিল্ডের ফ্লাক্স অপোজ করছে, মানে ফ্লাক্স কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর। এই তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু ডিসি মোটরের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসছে ব্রেকিং বলতে আমরা কি বুঝি, যে ইলেকট্রিক্যালি একটি মোটরকে থামানো বা এনার্জি যেটা কনজামশন হচ্ছে সেটাকে কমানো। তো তিন রকমের ব্রেকিং হয়, একটা হচ্ছে প্লাগিং, রিজেনারেটিভ ব্রেকিং এবং ডায়নামিক ব্রেকিং। এই তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এর মধ্যে রিজেনারেটিভ ব্রেকিংয়ে কিন্তু আমরা মোটরকে থামাই না, কি করি, মোটরকে আমরা জেনারেটরে কনভার্ট করি। মোটর যে পরিমাণ পাওয়ার সাপ্লাই নিচ্ছিল চলার জন্য সেটাকেই সে ফিরিয়ে দেয় কি, যখন জেনারেটর হিসেবে ঘোরে। তার মানে এখানে মোটরটা না থামানো হলো, মোটর কি করে, এনার্জি কনজামশানটা কমায় বা এনার্জি যতটা নিয়েছিল সাপ্লাই লাইন থেকে সেটা কি আবার ফিরিয়ে দেয়। তো এখানে প্লাগিং বা ডায়নামিক ব্রেকিং এগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্রেকিংটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা সবাই খুব মন দিয়ে পড়বে। আচ্ছা, এরপরে আমরা এই দেখে নেব যে রিজেনারেটিভ ব্রেকিং, মোটর জেনারেটর পাওয়ার ট্রান্সফার, যেটা আমি বললাম আর কি, যে ব্যাটারি থেকে দেখাচ্ছে প্রথমে ও সাপ্লাই নিচ্ছে যখন ও মোটর অবস্থায় আছে, যখন জেনারেটর আছে তখন ও কী করছে, আবার সাপ্লাইকে ফিরিয়ে দিচ্ছে। তার মানে রিজেনারেশন হচ্ছে, এটা হয়তো থামানো হচ্ছে না, কিন্তু যেহেতু মোটর যখন চলে তখন যে সাপ্লাইটা নেয় সেটা আবার যেহেতু ফিরিয়ে দিচ্ছে, তো এই সেন্সে আমি এটাকে ব্রেকিং বলছি। ব্রেকের ক্ষেত্রে কী হয়, যখন আমরা একটা গাড়িকে থামিয়ে দিই তখন কী হয়, তার এনার্জি যেটা কনজামশন হচ্ছিল সেটা কমে যায় বা বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রেও ঠিক তাই, এখানে কিন্তু গাড়িটা থামছে না বা ড্রাইভটা থামছে না, এ কী করছে, যা এনার্জি নিয়েছিল সেই এনার্জিটা কি আবার ফিরিয়ে দিচ্ছে। ডায়নামিক ব্রেকিংটা কি, ডায়নামিক ব্রেকিং বলতে আমরা বুঝি, যদি একটা মোটর চলছে সেই অবস্থায় যদি মোটরটাকে আমি অফ করে দিয়ে মোটরের সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তখন এই মোটরটা ইনার্শিয়ার জন্য জেনারেটরের মতো কাজ করবে যখন সাপ্লাই থেকে অফ করে দেবো। এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে কী হবে, এই স্পিডটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে এটি থেমে যাবে। এটাই হচ্ছে ডায়নামিক ব্রেকিং।
প্লাগিং মানে কি, যদি একটা মোটর চলমান অবস্থায় তার যে আর্মেচারের যে কানেকশান সেটাকে যদি আমরা রিভার্স করে দিই, তাহলে যেদিকে মোটরটি ঘুরছিল তার উল্টো দিকে একটি কী তৈরি হবে, ড্রাইভিং টর্ক তৈরি হবে, বা একটা টর্ক, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক তৈরি হবে, যে ও কী করবে, উল্টো দিকে মোটরটাকে ঘোরাতে চাইবে। তাহলে যেদিকে ঘুরছিল সেদিকে মোটরটি আর ঘুরবে না। তাই মোটরটি যখনই আমি রিভার্সেবল সুইচ দিয়ে তার পোলারিটিটা চেঞ্জ করে দেবো আর্মেচারের বা ফিল্ডের, বেসিক্যালি এটা আর্মেচারেই করা হয়, কারণ ফিল্ডের কাজ করাটা খুবই কঠিন, কারণ ফিল্ড যেহেতু কনস্ট্যান্টভাবে থাকে, আর্মেচার যেহেতু ব্রাশের সঙ্গে যদি আমি সাপ্লাইটা কানেক্টেড রাখি যেহেতু, তাই ব্রাশকে যদি অল্টার করে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা খুব সহজেই আর্মেচারের পোলারিটি চেঞ্জ করতে পারি। আর্মেচারের পোলারিটি চেঞ্জ করলে যখন আমি লাইনটাকে অফ করে দেব, ইনার্শিয়ার জন্য মোটরটা ঘুরতে থাকবে, এবং যেই ওর পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল ও তখন উল্টো দিকে ঘুরতে চাইবে, কিন্তু ইনার্শিয়া তাকে উল্টো দিকে ঘুরতে দেবে না। যে পজিশানে গিয়ে ইনার্শিয়ার জন্য মোটরের গতিবেগ এবং উল্টো দিকে ঘোরানোর জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড, সেই দুটোর স্পিড যখন সমান হয়ে যাবে তখন মোটরটা সেই মোমেন্টের জন্য একটা জায়গায় স্থির হয়ে যাবে, তখন মেকানিক্যাল ব্রেক দিয়ে মোটরটাকে থামিয়ে দিতে হবে বা ড্রাইভটাকে থামিয়ে দিতে হবে এবং সাপ্লাইটাকে অফ করে দিতে হবে। এটা হচ্ছে কি আমার প্লাগিং। তার কিছু ছবি রয়েছে কিভাবে করা হয় প্লাগিং। এবারে আমরা আসছি লসেস। যে কোনো মেশিনেই দু রকমের লস হয় ইলেকট্রিক্যাল মেশিনে, একটি কপার লস, একটি আয়রন লস। আয়রন লসের দুটো কম্পোনেন্ট, হিস্টেরিসিস লস আর এডি কারেন্ট লস। এখানে কপার লস কোথায় কোথায় হবে, যেখানে যেখানে ওয়াইন্ডিং আছে, তাহলে একটা হবে আর্মেচারে, একটা হবে ফিল্ডে। আর একটা কি, যেহেতু রোটেটিং মেশিন তাহলে এর মধ্যে মেকানিক্যাল লস থাকবে, যেটা হচ্ছে কি ফ্রিকশনাল লস এবং উইন্ডেজ লস। তাহলে ইলেকট্রিক্যাল লস কটা, কপার লস এবং আয়রন লস, আর মেকানিক্যাল লস হচ্ছে কি ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। এটি হচ্ছে এফিসিয়েন্সি। আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম এর মধ্যে ব্রেকিং খুব গুরুত্বপূর্ণ, লসেস খুব গুরুত্বপূর্ণ, এবং এফিসিয়েন্সিটাও কিন্তু দেখে রাখবে, কারণ এফিসিয়েন্সি এফিসিয়েন্সি থেকে নিউমেরিক্যালও দেওয়া হয়। এবং নিউমেরিক্যালের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে এই ডিসি মোটরের টর্ক ইকুয়েশান, স্পিড ইকুয়েশান, এইগুলোর যে নিউমেরিক্যালগুলো আছে এগুলো খুব ভালো করে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে এফিসিয়েন্সির নিউমেরিক্যালটাও দেখে নিও সবাই। এটি হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি, এটি হচ্ছে ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, আর একটি কি মেকানিক্যাল এফিসিয়েন্সি। এই তিনটি ভালো করে সবাই দেখো। এবার আসছে কি স্টার্টিং মেথড, নেসেসিটি অফ স্টার্টার। কেন আমরা স্টার্টার ইউজ করব, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। যে যখন মোটরকে আমরা স্টার্ট করব তখন কি হবে, যতক্ষণ না ফুল ব্যাক ইএমএফ গেইন করছে ততক্ষণ কিন্তু আমরা ফুল ভোল্টেজ সাপ্লাই দেব না, দিলে কি হবে, মোটরটি পুড়ে যাবে। কারণ মোটরের আমরা জানি যে ফিল্ড আছে এবং আর্মেচার আছে, তার মধ্যে আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু খুব কম। আমরা যদি মোটরের ভোল্টেজ ইকুয়েশান দেখি, ইবি ইকুয়ালস টু ভি মাইনাস আইআরএ, তো আমরা ধরা যাক শুরুতে সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট দিয়ে দিলাম, আমরা আইয়ের ভ্যালু জানি না। আর আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু আমি আগেই বলেছিলাম মোটর বা জেনারেটরের ক্ষেত্রে ডিসি 0.5 ওহম ম্যাক্সিমাম হয়। তাহলে যদি আমরা ইকুয়েশানটা ক্যালকুলেট করি দেখব সাপ্লাই কারেন্ট প্রায় 460 অ্যাম্পিয়ার হয়ে যাবে যদি শুরুতেই 230 ভোল্ট দিয়ে দিই। কারণ কি এই অবস্থায় ইবির ভ্যালু কত, 0। ইবি কখন জেনারেট করবে, যখন মোটরটা স্পিড তৈরি হবে। ইনিশিয়াল কন্ডিশানে যখন মোটরটা কয়েক সেকেন্ডের জন্য বা ফ্র্যাকশনের জন্য যখন মোটরটা স্ট্যান্ড স্টিল আছে, এই অবস্থায় সাপ্লাই ভোল্টেজ যদি আমরা রেটেড ভোল্টেজ সাধারণভাবে যদি 230 ভোল্ট দিয়ে দিই, তাহলে 460 অ্যাম্পিয়ারের কাছাকাছি কারেন্ট উঠে যাবে এবং মোটরটা পুড়ে যাবে। তাই কি করতে হবে, গ্র্যাজুয়ালি আমাকে ভোল্টেজটা ইনক্রিজ করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। আস্তে আস্তে বাড়ালে কী হবে, কারেন্ট খুব বেশি বেড়ে যাবে না এবং ব্যাক ইএমএফও জেনারেট করবে। যত ব্যাক ইএমএফ জেনারেট করবে তত সাপ্লাই ভোল্টেজ এবং ব্যাক ইএমএফের মধ্যে একটা বিয়োগফল পাবো, এবং আমার কারেন্টটাও কিন্তু কম হতে থাকবে, সাপ্লাই কারেন্টটা। কারণটা কি, কারণ ব্যাক ইএমএফের জন্য যে কাউন্টার কারেন্ট তৈরি হবে সেটা সাপ্লাই কারেন্টকে কী করবে, বাধা সৃষ্টি করবে। এটাই নেসেসিটি অফ স্টার্টার, অফ নিড অফ স্টার্টার। এটি শর্ট নোট হিসেবে আসতে পারে, গুরুত্বপূর্ণ খুবই।
এবারে আসছি আমরা দুরকম স্টার্টার আমরা ইউজ করি জেনারেলি শান্ট অ্যান্ড কম্পাউন্ড মোটরের জন্য। 3 পয়েন্ট স্টার্টার। 3 পয়েন্ট স্টার্টার বলতে আমরা বোঝাই 3টে পয়েন্ট কি, লাইন, আর্মেচার এবং ফিল্ড। সবাই ভালো করে এই 3 পয়েন্ট স্টার্টারটি পড়বে। 3 পয়েন্ট স্টার্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ড্রব্যাক অফ 3 পয়েন্ট স্টার্টার, যে আমরা 3 পয়েন্ট স্টার্টারের জায়গায় কেন 4 পয়েন্ট স্টার্টারকে ইউজ করব। কারণটা কি, যখন আমার ফিল্ড কন্ট্রোলের প্রয়োজন হবে তখন যে আমরা 3 পয়েন্ট স্টার্টারকে দিয়ে কিন্তু ফিল্ড কন্ট্রোল করতে পারবো না, তখন 3 পয়েন্ট স্টার্টারের সঙ্গে আর একটা পয়েন্টকে কানেক্ট করতে হবে প্যারালালি, যেটা একটা হাই রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমার 4 পয়েন্ট স্টার্টার। এই 3 পয়েন্ট স্টার্টার এবং 4 পয়েন্ট স্টার্টারকে কিন্তু খুব ভালো করে সবাই পড়বে এবং এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে ডিসঅ্যাডভান্টেজ অফ 3 পয়েন্ট স্টার্টার, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা সবাই একটু ভালো করে দেখো। 4 পয়েন্ট স্টার্টারের এক্সপ্লেনেশনটাও এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নিও। এবং একটা কম্পারিজন আছে দুজনের মধ্যে। কি কম্পারিজন? যার 3টে পয়েন্ট এল এ এফ, লাইন, আর্মেচার অ্যান্ড ফিল্ড, যেটা 3 পয়েন্ট স্টার্টার। যার এল এ এফ এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকছে, সেটা হচ্ছে আমার 4 পয়েন্ট স্টার্টার। একটা কি আছে, নো ভোল্ট কয়েল, এটা সিরিজে কানেক্টেড থাকে ফিল্ড কয়েলের সঙ্গে। 4 পয়েন্ট স্টার্টারের ক্ষেত্রে এটা প্যারালালি কানেক্টেড থাকে। তাহলে আমরা এই জিনিসগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কম্পারিজনটাও খুবই গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট স্টার্টার এবং 4 পয়েন্ট স্টার্টারের মধ্যে। এটি কিন্তু সবাই খুব ভালো করে দেখো।